প্রিয় দর্শক, যে যেখানে বসে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আইএফআইসি ব্যাংক নিবেদিত সংলাপ প্রতিদিনে। সাথে আছি আমি মুকসিবুল আহসান। আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে আলোচনার জন্য দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমার ঠিক ডানে রয়েছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং তারপরে রয়েছেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ। আপনাদের দুজনকেই আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি এবং সেই সঙ্গে একটি ভালো খবর দিয়ে আলোচনাটি শুরু করি। সেটি হচ্ছে কিছুক্ষণ আগেই বাংলাদেশ অনূর্ধ্ব-19 ক্রিকেট দল ভারতকে 59 রানে হারিয়ে এশিয়া কাপ জিতেছে। এজন্য বাংলাদেশ এই ক্রিকেট টিমকে অনূর্ধ্ব-19কে এনটিভির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং বিজয়ের মাসে এটি আমাদের বিজয়কে আরও বেশি মাত্রা যোগ করবে সেই প্রত্যাশা রাখছি। সাইফুল ভাই, আপনার কাছে একটু শুরুতেই একটা বিষয় দিয়ে শুরু করি। সেটি হচ্ছে সিরিয়ার ঘটনাটি আজকে উল্লেখযোগ্য। সেখানে আমরা বাশার আল আসাদ প্রেসিডেন্ট তিনি পতন হয়েছে তার 24 বছরের শাসনের এবং সেই দেশটিতে বলা যায় যে তিনি 59 বছর বয়সে এই দেশ ছেড়ে পালিয়ে গেছেন। কোথায় গেছেন এখনও নিশ্চিত না এবং তাদের বংশের শাসনামল প্রায় 54 বছরের তাদের পরিবারের। এবং আরব বসন্তের সময় একটি ছোঁয়া এর লেগেছিল 2011 সালের দিকে। তখন থেকেই বিদ্রোহীরা হয়তো সংগঠিত হতে শুরু করে, সবশেষ এখন। এবং একটু যদিও আন্তর্জাতিক প্রেক্ষাপট থেকে তার এই পতনকে কিভাবে দেখছেন? আপনাকে ধন্যবাদ প্রিয় ভাজন আজিজ ভাই। আপনার অনুষ্ঠান দর্শক শ্রোতা তাদেরকে শুভেচ্ছা জানাই। আপনি যে সংবাদ দিয়ে শুরু করেছিলেন, জি, বাংলাদেশ অনূর্ধ্ব-19 ক্রিকেট দল আজকে ভারতকে হারিয়ে তারা যে চ্যাম্পিয়ন হয়েছেন, সেজন্য বাংলাদেশের এই অনূর্ধ্ব ক্রিকেট দলকে আমরা উষ্ণ শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। এটা খেলা, কিন্তু খেলার মধ্যেও একটা মনস্তত্ত্ব কাজ করে। বাংলাদেশে যেরকম একটা অসাধারণ গুরুত্বপূর্ণ সময় আমরা পার করছি, যে সময় আমাদের আত্মবিশ্বাস, মর্যাদা, গৌরবটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, সে সময় এই বিজয় আমাদের জন্য নতুন একটা প্রেরণা, নতুন একটা ঐক্যবদ্ধ একটা আত্মশক্তির একটা উন্মেষ, এটা পরোক্ষভাবে একটা প্রভাব রাখবে। সুতরাং তাদের জন্য আমাদের অকৃত্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ, তিনি প্রায় 2 যুগের তার যে এক ধরনের একনায়কতান্ত্রিক যে শাসন, সেটার মোটামুটি অবসান হয়েছে বলা চলে। প্রায় 24 ঘন্টা পার হয়েছে, তিনি এবং তার আরেক মন্ত্রী তারা দেশ ছেড়ে পালিয়েছেন। গন্তব্য এখনও অজানা, সেটা দেখলাম। আর এখন তাঁরই নিযুক্ত প্রধানমন্ত্রী, তিনি আপাতত রাষ্ট্রীয় স্থাপনা, সরকারি স্থাপনাগুলোর তিনি দায়িত্বে এখনো পর্যন্ত আছেন। তিনি যেটা বলেছেন যে যারা অভ্যুত্থানকারী তারা নিজেরা সরকার গঠন না পর্যন্ত তিনি দায়িত্বে থাকবেন। এরপরে তারা যখন আসবেন তখন তিনি সরে যায়। তখন তারা, যাদেরকে বিদ্রোহী বলা হচ্ছে, যখন বিদ্রোহ যখন সফল হয় তখন এটা একটা, কেউ বলে বিপ্লব, কেউ বলে অভ্যুত্থান, কেউ জাগরণ, ঠিক আছে। ইংরেজিতে মানে এটা এক ধরনের আর্ম, এক ধরনের ইনসারেকশন, এক ধরনের সশস্ত্র এক ধরনের অভ্যুত্থান বলতে চলে। আমি যেটুকু কালকে থেকে একটু মানে ইন্টারন্যাশনাল মিডিয়াতে অল্প একটু দেখছিলাম যে খুবই আকস্মিকভাবে তারা হামলাটাকে তারা জোরদার করেছে। প্রেসিডেন্ট আসাদ এত আকস্মিকভাবে হামলা, চতুর্মুখী হামলা হবে, তিনি এটার জন্য খুব বেশি তিনি প্রস্তুত ছিলেন না। ফলে তারা সেই জায়গা থেকে তারা যখন দেখেছেন যে তিনি আর ক্ষমতা ধরে রাখতে পারছেন না, তিনি পালিয়ে গেছেন। যারা ক্ষমতাটা দখল করতে যাচ্ছেন বা অভ্যুত্থানে বিজয়ী যারা, এদের প্রধান দল আগে বলা হতো, বিশেষ করে পশ্চিমা মিডিয়াতে, এগুলো আরও তথ্য জানার বিষয়। আল কায়দার এক ধরনের আদর্শিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামরিক এক ধরনের মদত এদের পেছনে কাজ করে। পশ্চিমা মদতও আছে, পশ্চিমা মদতও কাজ করেছে। আর এটা এক ধরনের কোয়ালিশন, অনেকগুলো সশস্ত্র গ্রুপ, অনেকগুলো সশস্ত্র দল, সংগঠন, তারা এক ধরনের কোয়ালিশন করে, তিনি তো জিলানি নাম করে যিনি এটার এখন মূল নেতা, তিনি হয়তো সামনে আসবেন। তিনি হয়তো সরকার প্রধান অথবা অভ্যুত্থান পরবর্তী যে সরকার হবে, তিনি তার প্রধানমন্ত্রী বলি বা সরকার প্রধান বলি,
তিনি হয়তো সেটা হবেন। গুরুত্বপূর্ণ যেটা, যে প্রথমত অভ্যুত্থানকারীদের মধ্যে ঐক্য সংহতিটা ধরে রাখা যাবে কিনা, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এক, সিরিয়া স্ট্র্যাটেজিক দিক থেকে আরব বিশ্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় হলো সিরিয়ার অবস্থান। এতদিন প্রেসিডেন্ট আসাদকে সামনে রেখে একদিকে পশ্চিমা বিশ্ব, একদিকে সিরিয়ার চারপাশের যে দেশগুলো তার্কি সহ, তারা এক ধরনের রাজনৈতিক সমীকরণের জায়গা থেকে আসাদকে এত বছর কিন্তু ক্ষমতায় থাকাটা সম্ভব হয়েছে। আমরা যে অর্থে গণতন্ত্র বুঝি, যে অর্থে আমরা একটা বহুত্ববাদী সমাজ বুঝি, সিরিয়ার রাজনৈতিক কাঠামোটা এরকম না। একটা একনায়কতান্ত্রিক, আবার কোনো সংস্কার, আবার এক ধরনের কিছুটা এক পর্যায়ে সমর্থনও ছিল। সরকারের মধ্যেও নানা বিভক্তি, নানা বিভাজন তৈরি হয়েছে, যেটা বলে শেষ করব। এবার এই পরিবর্তন গোটা আরব দুনিয়াতেও এটার নতুন একটা উপাদান যুক্ত করবে। এটা যদি আল কায়দার বা এই মতাদর্শের সশস্ত্র দল যদি ক্ষমতা দখল করে থাকে, পার্শ্ববর্তী অন্যান্য দেশেও তার একটা রাজনৈতিক প্রভাব, সামরিক প্রভাব, এবং এটা ওই অঞ্চলের জিওপলিটিক্যাল ভবিষ্যতের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করবে। পশ্চিমা বিশ্ব এটাকে স্বীকৃতি দেবে কিনা, কিভাবে নেবে, অথবা পুরো জিনিসটা এটাকে জানা বোঝার জন্য আমাদেরকে হয়তো একটা অপেক্ষা করতে হবে। তবে এটা সত্য যে মানুষের এক ধরনের সমর্থন ছিল বলেই বলতে পারেন এটা সহজে তারা একটা ঝটিকা আক্রমণ করে এরকম একটা বিজয় করেছে। কোন মিডিয়া নিউজ করেছে শীতকালেই হলো সিরিয়াতে বসন্ত, তো সেখানে দেখা গেল বসন্ত সত্যি সত্যি সিরিয়ার রাজনৈতিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে বসন্ত নিয়ে আসবে কিনা সেটা দেখার জন্য আরও কিছুদিন আমাদেরকে অপেক্ষা করতে হবে। জি, আমি একটু আজিজ ভাই আপনার কাছে জানতে চাই যে সেখানে বাশার আল আসাদের পালিয়ে যাওয়ার পর তিনি একটি প্রাইভেট বিমানে পালিয়ে গেছেন এবং তার পালিয়ে যাওয়ার পর তার বাবার যত মূর্তি ছিল, তাদের যত স্মৃতি ছিল, যত স্থাপনা ছিল, সব প্রায় ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। আমি ছোট ছোট করে দুইটা প্রশ্ন করব। এক হচ্ছে এটার ওয়ার্ল্ড ওয়াইড এটার ইম্প্যাক্ট আপনি কি দেখেন, প্রভাব কি দেখেন, আর হচ্ছে বাংলাদেশের 5 আগস্টের গণ অভ্যুত্থানের সাথে কোনো মিল কিংবা দূরত্ব খুঁজে পান কিনা? কিছু মিল আছে ওখানে। তো আপনারা যেমন বলেছেন যে আসলে সিরিয়ায় কিন্তু আরব বসন্তের ছোঁয়া লেগেছিল, সেখান থেকেই দেশটা কিন্তু অশান্ত হতে শুরু করে এবং এখানে অনেকগুলো বিপ্লবী পার্টি যুক্ত ছিল এই মুভমেন্টে, এবং সিরিয়াতে গৃহযুদ্ধ বহুদিন ধরে চলে। এই দেশটার একটা শাসন ব্যবস্থার পরিবর্তন ওই দেশের জনগণের জন্য খুবই প্রয়োজন ছিল। কিন্তু আপনি দেখেন সিরিয়ার প্রেসিডেন্ট আল আসাদ, আমি শুনেছি তার নিজস্ব প্লেনে সে চলে গেছে, কোথায় গেছে এটা জানা যায় নাই। তার মানে সে কিন্তু যে স্বৈরাচারী শাসক ছিল সে নিজে পরিকল্পনা করেই ছিল। আমাদের মতো কিন্তু অনুগত কোনো দেশের অনুগত সে ছিল না। তার নিজস্ব শাসনে যার সাথে যার সম্পর্ক রাখা দরকার তাই রেখেছে। এখানে একটি পার্থক্য। দ্বিতীয় পার্থক্য হচ্ছে সে দীর্ঘদিন ধরে অনেকটা বল প্রয়োগে দেশটা চালিয়ে গেছে, গৃহযুদ্ধ, ধ্বংসযজ্ঞ চলছে। সে নিজেই পরিকল্পনা করেছিল একটা ম্যাচিউরড লিডারের মতো যে আমার একবার পতন ঘটবে, হ্যাঁ, এবং সেই জন্যেই সব কিছু চিহ্ন বিনাশ করে চলে গেছে। কিন্তু আমাদের যে ফ্যাসিস্ট যে পালিয়ে গেছে সে কিন্তু কিছু বিনাশ করে যায় নাই। এখন যার ফলে অভ্যুত্থানের পরে সব কিছু কিন্তু বিনাশ করা হয় চিহ্নে, এই জায়গায় একটা পার্থক্য। এখন দ্বিতীয় হচ্ছে যে আমাদের দেশের সামান্য কিঞ্চিত পার্থক্য একটু আছে। আমাদের দেশে অন্তর্বর্তীকালীন সরকার যে দুর্বলতা দেখাচ্ছে, অর্থাৎ যে পরিমাণে দুর্বল, আমার ধারণা সিরিয়ায় যদিও অনেকগুলো গ্রুপ কিন্তু তারা বিপ্লবী, দীর্ঘদিন সংগ্রাম করে, তারা নিশ্চয়ই বিপ্লবী সরকারই গঠন করবে। সুতরাং তারা কিন্তু আমার ধারণা আমাদের মতো ভুল করবে না, তারা বিপ্লবী সরকার গঠন করবে এবং তারা আন্ডারস্ট্যান্ডিং করে দীর্ঘ যুগ যুগ ধরে ফাইট করেছে। আমার মনে হয় দেশটা এর চাইতে ভালো জায়গায়। তার মানে আমাদের বিপ্লবী সরকার না গঠন করাটা কি ভুল ছিল আপনি মনে করেন? ভুল কোনো না ঘরকা না ঘাটকা, অর্ধেক পানিতে অর্ধেক ইয়েতে। আপনি বঙ্গভবনে শপথ নিলেন, হ্যাঁ, সংবিধান সমুন্নত রাখার জন্য। এখন সংবিধান সংস্কার করেন কি কোন রাইটে? আপনার সংস্কারগুলো করতেছেন কোন অধিকারে? আপনার তো এই অধিকার নাই। এখন কমরেড সাইফুল ভাইরা সমর্থন দিয়েছে, ওনারা করে ফেলাইতেছে।
কিন্তু এখন ধরেন যিনি ক্ষমতায় যাবেন, আলটিমেটলি ইলেকশন হবে, কবে হবে তাও জানি না। যদি হয়, যিনি ক্ষমতায় যাবেন তিনি যদি এগুলো ট্র্যাশ পেপার হিসেবে ফেলে দেয়, কি করবে? আচ্ছা, একটা প্রজ্ঞাপন জারি করছে তাদের এই সময়ে যে শাসন ব্যবস্থা বা যা কিছু করলো, এটা এবারে কোনো কোশ্চেন করা যাবে না। এটা অবাস্তব কথা। কি নির্বাচিত সরকার এসে ফেলে দিবে এই প্রজ্ঞাপন বাদ? কি করবেন আপনি? আবার সংবিধান যে অনুসরণ করে এই সব করলেন, এইটা মাথায় কেন আসলো না? ওখানে একজন তো আইনজীবী ছিল না, বাট আইনের শিক্ষক, তিনি ধরিয়ে দিতে পারেন নাই যে সংবিধানের 7 অনুচ্ছেদের ক বাদ দিয়ে সবগুলোতে বলা আছে, সাইফুল ভাই ভালো জানে, যে এই সংবিধানে হাত দিলে রাষ্ট্রদ্রোহিতার সামিল হবে। রাষ্ট্রদ্রোহিতার বিচারের রায় কি? ফাঁসি। ফাঁসি। তারপরে যদি এগুলো বাস্তবায়ন না হয়, পরের গভর্নমেন্ট যদি, পলিটিক্যাল গভর্নমেন্ট যদি পার্লামেন্টে অনুমোদন না করে, কি হবে? আইনে কি হবে? ফৌজদারি আইনে কি হবে? এই জন্যেই এই যে রাজনৈতিক দলগুলোর সাথে যে দূরত্ব রেখে চলছে, হ্যাঁ, এটা যদিও বলে যে আগে তো সংলাপ করেছে, সেই সংলাপ, আমার কথা আমি বলছি, আপনার কথা আপনি শুনছেন। এটা কি ওই ট্রাকের থেকে লো কস্ট ফুড কেনার মতো, যে 9 দলকে একদিনে সংলাপে ডেকেছেন, একটার পরে একটা গেছে, একটার পরে একটা গেছে, এটা সংলাপ হয়েছে? 30 মিনিট, 35 মিনিট, সাইফুল ভাই কত সময় কথা বলছে জানি না, এটা তো সংলাপ বলে না। অর্থাৎ হার্ট টু হার্ট যারা ওই দিনে অভ্যুত্থান ঘটিয়েছে, যতগুলো দল শরিক ছিল এবং ছাত্ররা শরিক ছিল, সবার সাথে এই অন্তর্বর্তীকালীন সরকার আপনার হার্ট টু হার্ট রিলেশন বজায় রাখা উচিত ছিল। সেটা কিন্তু নাই। দূরত্ব এখনো বলতে পারেন না। এই যে এক এক সময় এক একজন বলতেছে কবে নির্বাচন হবে, কেউ বলতে পারে না। আবার নানান রকম রিমার উঠতেছে, এই সরকার কি পারবে কি পারবে না, থাকবে কি থাকবে না, পারতেছে কি পারতেছে না, সব কিছু অগোছালো, কোনো কিছু নিয়ন্ত্রণে নাই, কোনো কিছুতে কমান্ড নাই। হ্যাঁ, এনজিও চালানো আর দেশ চালানো এক জিনিস না, প্রফেশনে মাস্টারি করা আর দেশ চালানো এক জিনিস না। পলিটিশিয়ানরা জনগণের হার্ট বোঝে। তারা যদি আজকে যদি পলিটিশিয়ানদের দিয়ে ধরেন একটা জাতীয় সরকার হতো, বা তাদের প্রতিনিধি রেখে যদি একটা বিপ্লবী সরকার হতো, তাহলে কিন্তু তারা প্রায়োরিটিটা বুঝতে পারতো এবং এই কচ্ছপ গতিতে চলতো না। তারা কিন্তু অবশ্যই খরগোশ গতিতে চলতো, সব কিছুর মীমাংসা পেত। যেমন একটা উদাহরণ দেই আমি, ধরেন পুলিশ, সরকারের যে যাবে তাকে ধারণা করা হচ্ছিল যে প্রশাসন অর্থাৎ যত সরকারি লোক, তারা 15 বছরের রিক্রুটমেন্ট ওয়ান সাইডেড। বণিক বার্তায় চোখ দিয়ে একটা রিপোর্ট ছাপা হয়েছে, 95% প্রশাসনের ক্যাডার ফেসিবাদের দোসর। আপনি সেই ফেসিবাদের লোকদেরকে প্রশাসন ক্যাডারের সব লোকের ডিসি বানাইছেন কেন? এর বাইরে 25টা ক্যাডার ছিল, ওখান থেকে আপনি নিয়ে আপনার 7 দিনের একটা ওরিয়েন্টেশন দিলে হতো না? একটু সাইফুল ভাই অনেকক্ষণ শুনছি না আপনার কথা, সেটি হচ্ছে যে এই ইস্যুটাই আপনি একটু, আপনার কি মনে হয় যে যদিও একটু পুরনো বিতর্ক, তারপরেও আজকে যেহেতু উঠলো একটু জানি যে আসলে বিপ্লবী সরকার গঠন না করাটা কি ভুল ছিল কিনা? এটা তো আমি মানে আপনি ব্যাখ্যা করেই বলেন। না, এটা আমরা গত 4 মাস ধরে কথা বলে আসছি। প্রথমত এটা কোনো বিপ্লব ছিল না, এটা ছিল একটা ছাত্র শ্রমিক জনতার একটা আপরাইজিং বা একটা অভ্যুত্থান। আমরা বলি এটা 16 বছর এবং 36 দিনের একটা যে আন্দোলনের সফল পরিণতি যেটা হয়েছে। বিপ্লব বলছি না কেন, মানে বিপ্লবের জন্য যে সুনির্দিষ্ট রাজনৈতিক আদর্শ লাগে, রাজনীতি লাগে, মানুষের কাছে লক্ষ্য লাগে, উদ্দেশ্য লাগে, আপনার এজেন্ডাটা লক্ষ্য আকারে, ভিশন আকারে, কর্মসূচি আকারে হাজির করতে হয়। 1, 2 হলো বিপ্লবের জন্য যে শ্রেণী সমাবেশ, যে জনগণের মধ্যে যে ঐক্যের জায়গাটা, রাজনৈতিক চেতনার অর্থে, রাজনৈতিক প্রস্তুতির অর্থে, সাংগঠনিক অর্থে, এগুলো কোনো কিছুই আমাদের ছিল না। আমাদের জাতির একটা গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্য হচ্ছে আমরা সবসময় সুপারলেটিভ ডিগ্রিতে আমরা কথা বলি। হয় তিনি একেবারে অতি উত্তম, অথবা তিনি মানে অতি অধম, এর মাঝখানে আর কিছু নেই। সাদা কালোর মাঝখানে দুনিয়াতে যে 5000 শেড রঙের,
এগুলো আমাদের বিবেচনার ভেতরে নাই। হয় আমরা দেবতা বানাই অথবা তাকে আমরা পশু বানাই আর কি, মাঝখানে আমরা আর কিছু দেখি না। এটা আমাদের একটা মনে হয় এটা ঐতিহ্যগতভাবে আমাদের একটা, পৃথিবীর হয়তো অন্যান্য নেশনেরও হয়তো এরকম আছে, কিন্তু বাঙালির মধ্যে জাতিসত্তার মধ্যে এটা তো মানে অনেকেরই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ। আর এটা গেল 1 নম্বর। 2 নম্বর হলো যদি এটা বিপ্লব হতো, যেটা একটু আজিজ ভাই বা আপনিও প্রশ্ন করছিলেন, আমরা দল বেঁধে বঙ্গভবনে যেয়ে ওখানে বিদ্যমান সংবিধান রাষ্ট্রপতির অধীনে ওখানে শপথ গ্রহণ হতো না। আমরা বিপ্লব হলে আমরা এখন যে কম্বিনেশনের সরকার গঠিত হয়েছে নিশ্চয়ই এ ধরনের কম্বিনেশনের সরকার গঠন হতো না। 3 নম্বর হচ্ছে বিপ্লব হলে আমরা কেবল সংবিধানকে আমরা স্থগিত করতাম। জি, এখন যে সংবিধান চলছে এই সংবিধানকে আমরা স্থগিত রাখতাম কেবলমাত্র, এবং এটা রেখে জনগণের যে অভিপ্রায়, জনগণের যে ইচ্ছা, জনগণের অভ্যুত্থানের মধ্য দিয়ে যে জনইচ্ছা, সেটাকেই জনগণের সম্মতি হিসাবে বিবেচনা করে অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার গঠিত তারা কেবল ডিক্রি জারি করত। এবং সেক্ষেত্রে আমরা কি করতাম? আমরা করতাম পরবর্তী 24 ঘন্টা 48 ঘন্টার মধ্যে আমরা 16 বছরের যারা অপরাধী উপর থেকে নিচ পর্যন্ত এদেরকে আইনের আওতায় নিয়ে আসতাম। 1, 16 বছরের রাজনৈতিক দুর্বৃত্তায়ন, অর্থনৈতিক দুর্বৃত্তায়নের জন্য A to Z যাদেরকে ল এনফোর্সিং এজেন্সির পক্ষে ধরা সম্ভব অথবা জনতা তাদেরকে ধরে আমরা আইনের আওতায় আনতাম। বিপ্লব হলে আমরা বিদ্যমান, এখন যে আজকে একটু আগে বলছিলেন যে 16 বছর ধরে যারা আগের পুরনো রেজিমকে যারা সেবা করে এসছেন, যারা একটা ফ্যাসিস্ট রেজিমের রাজনৈতিক সহযোগী, প্রশাসনিক সহযোগী, অর্থনৈতিক সহযোগী, দুর্বৃত্তায়নের সহযোগী, নিশ্চয়ই তাদেরকে রেখে আমরা আবার একটা সরকার গঠন করতাম না। কম অভিজ্ঞ, দরকার হলে কম অভিজ্ঞ, কম দক্ষতা এ ধরনের, কিন্তু তাদের দেশপ্রেম আছে, বিপ্লবকে রক্ষা করবার তাদের প্রেরণা আছে, শপথ আছে, এ ধরনের মানুষকে নিয়ে আমরা সরকার গঠন করতাম। আমি এরকম 100টা কথা আপনার এখানে বলতে পারবো। সুতরাং এটা আমরা বিপ্লব করিনি, এটা অভ্যুত্থান হয়েছে, কিন্তু এটারও অভ্যুত্থানও গুরুত্বপূর্ণ, বিপ্লবের অনেকগুলো আকাঙ্ক্ষা এটা ব্যক্ত হয়েছে, পরিবর্তনে অনেকগুলো গুরুত্বপূর্ণ আকাঙ্ক্ষা এসছে যেগুলো এখন নানাভাবে এসছে। তো সুতরাং সেগুলোকে ধারণ করা, আমি মনে করি যে এই যে আকাঙ্ক্ষার সাথে রাজনৈতিক দলগুলোর বড় ধরনের কোনো বিরোধের জায়গা নেই। সুতরাং সেই জায়গাটা অন্তর্বর্তী সরকার এগুলোকে তারা যদি একটা ন্যাশনাল কনসেনসাস বিল্ড আপ করতে পারে, কিছু বিষয় এখনই কার্যকর করতে পারি, আর কিছু বিষয় পরবর্তী নির্বাচিত জাতীয় সংসদ, নির্বাচিত সরকার, যেগুলো মধ্যমেয়াদী দীর্ঘমেয়াদী পরিবর্তন বা রূপান্তরের প্রশ্ন, সেগুলো পরবর্তীতে আসতে পারে। ওকে, আমি একটু আজিজ ভাই আপনার কাছে আসতে চাই। সেটি হচ্ছে যে আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আছে। আমি প্রথমে একটি বিষয় একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেছেন, তার ভিতরে একটু উল্লেখযোগ্য হচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্কের জায়গা থেকে তিনি বলেছেন অবৈধভাবে কোনো বিদেশি বাংলাদেশে থাকতে পারবেন না, এটি একটি বলেছেন। আর আগামীকাল ভারতের পররাষ্ট্র সচিব তিনি আসবেন এবং সেটি নিয়েও তিনি একটি ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন। একইভাবে পররাষ্ট্র উপদেষ্টা তিনি আজকে জাতীয় প্রেস ক্লাবে একটি সার্ক বিষয়ক একটি সেমিনার ছিল, সেখানেও তিনি বলেছেন যে এই সম্মেলন মানে এই সফরটি তার ফলপ্রসূ হবে, এবং তার তিনি ব্যাখ্যাও দিয়েছেন যে কলকাতায় এক ধরনের স্থবিরতা চলে আসছে অর্থনীতি থেকে শুরু করে, তাদেরই জন্যই এই সফরটা খুব জরুরি। তো এই সফরকে কিভাবে দেখছেন? এবং স্বরাষ্ট্র উপদেষ্টা যে কথাটি বলছিলাম যে অবৈধভাবে কেউ থাকতে পারবে না, তার মানে কি আমাদের দেশে এখন অবৈধ প্রচুর বিদেশি নাগরিক পার্শ্ববর্তী দেশও আছে? এই ধন্যবাদ আপনাকে। এই সরকারের ভিতর থেকেই বলা হয়েছে ভারতের 22 লক্ষ লোক অবৈধভাবে এখানে। সরকারে থাকা অবস্থায় বলছেন নাকি আগে? সরকার উপদেষ্টা বলেছে, উপদেষ্টা এবং পাওয়ারফুল উপদেষ্টা বলে যা আছে। পাওয়ারফুল উপদেষ্টা তো নাই আসলে, তার মধ্যে যা আছে পাওয়ারফুল। কিন্তু উনি আবার দাবি করেছেন যে এই কথা আমি যখন বলেছি তখন আমি উপদেষ্টা ছিলাম না। ভাই তাহলে বোঝা যায় যে 2 নম্বরই কথাও বলে, তাই না? অর্থাৎ সময়ের আগে যা বলছিল সব মিথ্যা, ব্যাপারটা তো তাই। যেভাবে একটা তার ফেসবুকে গড়ে উঠছে গ্রোন আপ, তার যে বুদ্ধিমত্তা যেটাকে মানুষ কল্পনা করেছে, তাহলে সেগুলো সব মিথ্যা, ভুয়া।
এরকম না, পদে থেকে তো হিসাব করে কথা বলতে হয়। তারপরে উনি ওনার মতো তাহলে সেন্সেবল লোক না, উনি পদে আছে, এখন ওনার সেন্স গ্রো করছেন, আগে তার সেন্স ছিল না, ব্যাপারটা তো তাই। হ্যাঁ, তো যাই হোক, আমার বক্তব্যটা ভিন্ন। আমি জাস্ট আগের পয়েন্টে একটা শব্দ করি, যেমন কমরেড সাইফুল ভাই, তিনি কমরেড, তাই না? অবশ্যই বিপ্লবের যে ডেফিনেশন সে অনুযায়ী তার বক্তব্য 100% ঠিক, কিন্তু আমি বলতে চেষ্টা করেছি দুটো। একটা হচ্ছে তাহলে বঙ্গবন্ধু শপথ নিল, সংবিধান সংস্কার থেকে 10টা সংস্কার কমিশন করলো, ওনারা কি বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারকে? 71 সালে ওটাও তো বিপ্লব হয় নাই, ওনার ডেপুটেশনে আমিও মনে করি মুক্তিযুদ্ধ হয়েছে, তারপরে তো জাতি রাষ্ট্র হয়েছে আমাদের, হ্যাঁ একটা রাষ্ট্র হয়েছে, কিন্তু এটা বিপ্লব তো হয়নি। বিপ্লব তো ভিন্ন, পলিটিক্যালি উনি যেভাবে বিপ্লব দেখে সেই বিপ্লব তো হয় নাই, কিন্তু ওখানে তো আপনাকে আইন করতে, সংবিধান করতে, আলাদা আপনার লেজিসলেটিভ কাউন্সিল করতে হয়েছে, হ্যাঁ সবই করতে হয়েছে। তো সুতরাং এখন যে 16টা বছর এক নাগারে, ধরেন 17 বছর এক নাগারে বিরোধী দল জীবন দিয়েছে, আন্দোলন করছে, এই সরকার পৃথিবীর ভিতরে কোনো গণতন্ত্রের নামের সরকারে কোনো আয়নাঘর তৈরি করছে এই রেকর্ড নাই, বাংলাদেশে আছে। তো সেখানে আমার বক্তব্য, যদি কোনো কিছু সংস্কারের প্রয়োজনই পড়ে, তাহলে আপনারা যেহেতু আছেন, সব দল ঐক্য হলে সব হইতে পারবে, তাহলে সব ঐক্য হলে সংস্কারগুলো অনুমোদন করে দিতেন একসাথে। আপনাদেরকে কী আলাপ করছেন আমরা তো জানি না, বাইরে তো বলেন খালি জাতীয় ঐক্য, জাতীয় ঐক্য, ঐক্য হলে তো হবে না। এই সংস্কারগুলো কেন হচ্ছে, কেন অনুমোদন করছেন? এগুলো তো আইনের চোখে, বিপ্লবের চোখে এগুলো তো অবৈধ হচ্ছে। এখন নির্বাচিত প্রতিনিধিরা আসে, কোনো দল আসলো ক্ষমতায়, এখন সরকারে যাওয়া পলিটিশিয়ানরা তো আর মিশনারি পার্টি না, তারা তো ক্ষমতায় যাওয়ার জন্যই আন্দোলন করছে। কারণ সাইফুল ভাই এখন বলতেছে হয়তো সরকারে যাওয়ার পরে তার তো চেহারা, ওই যে আপনি উপদেষ্টার মতো বললেন, চেহারা যদি পাল্টে যায় না, তখন তো আমি সরকারে ছিলাম না, এখন উনি যা বিরোধিতা করলো যে না এটা ওই সময় অবৈধ ছিল, সংবিধান অনুযায়ী এটা ঠিক হয় নাই, বাদ দিয়েছেন, সংবিধান নিয়ে সংবিধানের বাইরে কাজ করবো বলে কইছে, এগুলো কেন অনুমোদন করব? এটা রাষ্ট্রের পক্ষে এটা বিপ্লব ছিল না, এই ছিল না, উনি বলতে পারবেন, কমরেড মানুষ, উনি একদিকে ধাক্কা নিয়ে যেতে পারবেন। আমার বক্তব্য হচ্ছে একটি সরকার সে যত ছোটই হোক বড়ই হোক, যেহেতু আমার ধারণা মুক্তিযুদ্ধের সময় জামাত সহ 3টে দল বিরুদ্ধে ছিল, এইভাবে মুসলিম লীগ আর মুসলিম লীগ আরেকটা মুসলিম লীগ ছিল, তো তাদের যে সমর্থন কম ছিল না পাকিস্তানের সাথে, কিন্তু এবারে কিন্তু একদম অলমোস্ট আমি বলবো ওই শেখ হাসিনার আওয়ামী লীগের ওই যে 14 দলের 14 জন আর জাতীয় পার্টির 13 জন, এছাড়া আর কেউ ছিল না, সব সমর্থন করছে। আমরা পরের প্রশ্নে আসি। তো যাই হোক, এই জন্য বলছি এখন ওনারা সমর্থন, জনগণের আকাঙ্ক্ষা তো আমি তো বলবো যে মুক্তিযুদ্ধের সে কম ছিল না, তাহলে ওনারা এই আকাঙ্ক্ষাটা গুরুত্ব দিলেন না কেন? ওনারা এক হলেই জনগণের আকাঙ্ক্ষা, ওনারা এক না হলেই জনগণের আকাঙ্ক্ষা না, এটা তো করল না, এটা রাজনীতির ভাষা, রাজনৈতিক ভাষা। কারণ হোসেন মোহাম্মদ এরশাদের সময় যত দল আন্দোলন করছে 3 জোটের রূপরেখা করেছিল, পরবর্তীতে সেটা মানে নাই না, কেউ মানছে? ওটা কি জনগণের ওটা মানলে তো আজকে এই 24-এর আপনার 5 আগস্ট আসে। যাই হোক, এটা সাইফুল ভাই বুঝবে। আমার কথা হচ্ছে যে দেশটা সঠিকভাবে চলা উচিত, পরিকল্পনাভাবে চলা উচিত। অন্তর্বর্তীকালীন সরকার আছে, নামে দিছে অন্তর্বর্তীকালীন, অথচ আমরা জানি না আদৌ নির্বাচন হবে, কবে হবে না। একজন এক তারিখ বলে। আমরা সাধারণ পাবলিক হিসাবে, জনগণ হিসাবে আমরা কিন্তু অন্ধকারে আছি। আমরা শুনি এই সরকার কবে যাবে, কবে থাকবে, কবে কি করবে, কেউ ধোঁয়াশা, কেউ ক্লিয়ার না। আমরা কমরেড সাইফুল ভাই আছেন, তার কাছেই আমি অনুরোধ, যেহেতু হাতের কাছে পাইছি, উনি যেহেতু ওখানে যান, আমাদের কাছে পরিষ্কার ধারণা দিতে হবে দেশটা কিভাবে চলছে এবং দেশটা কিভাবে চলবে, এটা আমরা দাবি করি। আচ্ছা, এই প্রশ্ন আমরা নিব, তার আগে আপনি যে প্রশ্নটি করেছিলাম যে ভারতের পররাষ্ট্র সচিব আসছেন, ভারতের পররাষ্ট্র সচিব আগামীকাল। এখন দেখেন, বিশ্বায়নের যুগে কোনো দেশকে ছোট করে দেখলে হবে না, উচিত হবে না। কোনো দেশ এতিম নয়। এই দক্ষিণ এশিয়ায় ভারতের সাথে একটি দেশের সাথে সম্পর্ক নাই। আমাদের দেশেও টকশোতে আসছি, মন্ত্রী মিনিস্টার আওয়ামী লীগের আসছে, একান্তে কথা কিন্তু ভিন্ন কথাও বলছে। আমাদের দেশে আসলে ভারতের সাথে একমাত্র সম্পর্ক ছিল শেখ হাসিনার।
এবং তিনি চলে গেছেন, ভাবছে যে তাদের মাথায় বাড়ি, সব বোধহয় যত চুক্তি করছে সবগুলো এলোমেলো না হয়ে যায়। শেষ লাস্টের যে ট্রানজিট দিয়ে গেছে, চুক্তি করছে, ওটাকে বলা হয়েছে ট্রানজিট, আসলে করিডোর। আমি লিখছিও করিডোর, এটা ব্যাখ্যাই হলো করিডোর দিয়ে গেছে। ভয়ঙ্কর, এটা স্বাধীনতার সার্বভৌমত্ব ইয়া। এখন তো করিডোর তো দিবে না, বাংলাদেশ দিবে না তো। এখন 7 সিস্টারে যাইতে হবে, যেভাবে যায় ওইভাবেই যেতে হবে, সমস্যা নেই। এখন যতক্ষণ পর্যন্ত যেটা বলছেন যে ফরেন মিনিস্টার ভিজিটে, তারা কিন্তু আগে আমরা বলতাম ভারত বড় গণতান্ত্রিক দেশ, হ্যাঁ, কিন্তু আমরা কিন্তু ছাত্র জীবনের স্লোগান দিয়েছি যে সম্প্রসারণবাদ, ভারতীয় সম্প্রসারণবাদ ধ্বংস অগ্নিবাদ যাক। ওরা আপনার ওদের ইন্টারেস্টের বাইরে তো চিন্তা করেই না। এখন যে গণতান্ত্রিক যে সংগঠনগুলো ছিল সব উগ্র হিন্দুত্ববাদী হয়ে গেছে সবগুলা। আপনি দেখেন না, আমাদের প্রধানমন্ত্রী পালায় গেছে, যাওয়ার পরে পার্লামেন্টারি পার্টি বসে তাকে সিদ্ধান্ত ইয়ে দিয়েছে। এখন ধরেন আপনার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বক্তৃতা দিয়েছিল, সেখান থেকে রিট্রিট করেছে। এখন আপনার নিউ মার্কেটের দোকান চলে না, হসপিটালে রুগী নাই, সব এখন ব্যাংকক চলে যাচ্ছে। এবং হিসেব করে দেখা যাচ্ছে, এই যে বড় পত্রিকায় ছাপা হয়েছে যে 20% খরচ কম ব্যাংককে গেলে, মালয়েশিয়া যাচ্ছে, ধনীরা সিঙ্গাপুর চলে যাচ্ছে, ভারত যাচ্ছে না। আর ইতিমধ্যে দেখা গেছে যে এর ভিতরেও ভারতের চিকিৎসার জন্য যারা গেছে 2-1 তাদের সাথে ব্যবহার ভালো করে নাই। সুতরাং তাদের কিন্তু অর্থনীতিতে চাপ পড়েছে। এখন তাদের একমাত্র প্রধান এক্সপোর্টিং কান্ট্রি, এক্সপোর্ট করতে ভারত, বাংলাদেশে, সেটা কিন্তু অলমোস্ট তারাই বন্ধ করে দিছে। সুতরাং তাদের ইন্টারেস্টই তাদের আসতে হবে। আর দ্বিতীয়ত, তারা ভাবার কোনো কারণ নাই যে আমরা ছোট দেশ, তারা বড় দেশ বানি। বড় দেশ হলে আমরা দেশ ভাবা উচিত যে আপনার মালদ্বীপের সাথেও তারা কিন্তু পেরে ওঠে নাই। আর আমরা বন্ধু দেশ, ওনারা চীনের সাথে এগ্রিমেন্ট করবে বর্ডার চুক্তি যে 1 কিলোমিটারের দূরে কোনো মারণাস্ত্র ব্যবহার করা যাবে না। আর পরশুদিনও আমাদের একজন হত্যা করছে। আপনি ধরে নেন, অ্যারেস্ট করেন, সমস্যা নাই। কিন্তু তারা তো এখন চীন তো ওখানে কুম্ফু ক্যারাতে সোলজার পাঠাই দিছে। ওই যে লাদাখে একবার লাগছে না, কাশ্মীর বরফের ভিতরে ঢুকাই দিছে তারা। হ্যাঁ, সুতরাং এখন ওনারা যদি আমাদের উপরে এরকম আচরণ করতে থাকে, তাহলে দেখবেন ঠিক বন্ধু আমাদের বিশাল মার্কেট, এবং আমাদের এখানে প্রোডাকশন গার্মেন্টস আমরা মিলে অনেক শক্তি আমাদের আছে। হ্যাঁ, ভারতের বড় অর্থনীতি, অনেক 130 কোটির দেশ, আমরা মানলাম। কিন্তু আমাদের দেশে অনেকগুলো সোশ্যাল ইন্টিগ্রিটি এখনো কিন্তু তাদের 40% লোক কিন্তু মাঠে ন্যাচারাল কল করে। আমাদের দেশে কিন্তু এরকম খুব কম। তো এই জন্য আমরা কিন্তু এটা ঠিক যে দেশে ঘনবসতি দেশ, আমাদের প্রবাসী কম যায় না। সুতরাং আমরা এখন যদি একটু সংযত হয়ে চলি, যদি একটু হিসাব করে চলি, যদি আমরা পরিকল্পনা করে চলি, আমার দেশ এখন আমি বলবো পৃথিবীর 8ম বৃহৎ দেশ জনসংখ্যার দিক থেকে। সুতরাং আমরা শক্তি কম না। এখন ভারতের আমরা স্বাধীন দেশ, এটা মানতে হবে। স্বাধীনতার তারা বড় ভাই আছে, থাক না, বড় ভাই থাক, তাও মানতে রাজি আছি। আমি তো তাদের 7 সিস্টারের 3টা প্রদেশ গেছি, সেখানে আমাদের দেশের কয়েকটা নাম বলবো না, বিজ্ঞাপন হয়ে যাবে। তো কয়েকটা কোম্পানির তো ওখানে পণ্য খুবই ডিমান্ড, যেতে দেয় না। তাহলে এক বাক্যে বলতে গেলে এরকম যে তাদের নিজেদের স্বার্থেই ভারতের পররাষ্ট্র সচিবের এই সফরটি প্রয়োজন। এখন তো তাদের ওখানে অলরেডি প্রতিবাদ শুরু হয়ে গেছে। প্রথমে ভুল করে ফেলছে, হসপিটাল চলছে না, দোকান খুলতে পারছে না, হোটেল চলছে না, পর্যটন চলছে না, তাদেরই চলছে না। আমাদের দেশের বছরে নাকি 50 লক্ষ লোক ওই ভারতে যেত না, চিকিৎসা, বেড়াতে, ইত্যাদি। আমাদের দেশের প্রচুর লোক ঈদের সময় বাজার করতে যেত। হ্যাঁ, সামনে ঈদ আসতেছে, তো যাবে না তো। আচ্ছা, সাইফুল ভাইয়ের কাছে যাই। সাইফুল ভাই, প্রায় সেম টাইপেরই আপনার কাছে প্রশ্ন। তার আগে আপনি আজিজ ভাই প্রথম যে প্রশ্নটি করেছিলেন, দেশটা কিভাবে চলছে, এই প্রশ্নটার একটু উত্তর যদি দিতেন। 3-4টা ব্যাপার একটু আমি রেসপন্স করি। প্রথম রেসপন্সটা করি যে বাংলাদেশে যে বিদেশিদের অবস্থানের ব্যাপারে আমি মনে করি যে
আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন, আমি মনে করি তার এই বক্তব্যে সরকার যদি পরিষ্কার অবস্থান নেয়, একটা স্বাধীন নেশন স্টেটের এরকমই অবস্থান নেওয়া উচিত। স্বাভাবিক যে আনডকুমেন্টেড অথবা বৈধভাবে ছাড়া অবৈধভাবে বিদেশি কোনো নাগরিকদের বাংলাদেশে থাকবার কোনো সুযোগ নেই। এটা কেবলমাত্র ভারত না, ভারত সহ পৃথিবীর যে কোনো দেশ, যে কোনো প্রান্ত থেকে কেউ যদি অবৈধভাবে যদি বাংলাদেশে থাকে, সেটা অন্যায়, সেটা এক ধরনের অপরাধ সেটা। সুতরাং আমি সেটা বলবো যে সরকারকে উচিত হবে যে এ ধরনের অবৈধ কারা আছেন তার একটা তালিকা করা, এবং তারা যদি বৈধভাবে থাকতে না পারেন তাহলে তাদেরকে স্ব দেশে তাদেরকে ফেরত পাঠানোর জন্য সে ব্যাপারে উদ্যোগ গ্রহণ করা। দুই হচ্ছে যে যেটা আপনি বলছিলেন, আমি ভারতের পররাষ্ট্র সচিবের আশাটাকে আমি ইতিবাচক হিসাবে এটাকে আমি দেখি, দুই দেশের জন্যই। আজিজ ভাই একটা কনটেক্সট বলেছেন, ওনার সঙ্গে আমি একমত হব এ ব্যাপারে। ইতিমধ্যেই ভারত নিজেরা যে উত্তেজনা তৈরি করেছে, এটা বাংলাদেশ বিরোধী, গণ অভ্যুত্থান বিরোধী বাংলাদেশে, এবং এটা করতে যেয়ে তাদের সাম্প্রদায়িক কার্ড নিয়ে তারা যেভাবে তারা খেলছে, এক ধরনের সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করা, পারলে এক ধরনের দাঙ্গা বাঁধানো, যাতে ভারতের বিজেপির অভ্যন্তরীণ রাজনীতির মেরুকরণটা যাতে সহজ হয়। বিজেপির তো মূল কার্ড হচ্ছে যে ভারতের হিন্দুত্ববাদের, তাকে রাজনৈতিক, সাংস্কৃতিক, সংগঠনগতভাবে তাকে আরও কত বেশি ঐক্যবদ্ধ করতে পারে। বাংলাদেশের মানুষ এবার অসাধারণ ইতিহাস তৈরি করেছে, বিশেষ করে সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ডের পরে আমাদের যে ধৈর্য, ধর্মীয় সম্প্রীতি, আমরা যে অসাধারণ সহনশীলতার পরিচয় দিয়েছি, এই জন্য ভারতের উচিত ছিল বাংলাদেশের মানুষকে, জনগণকে, রাজনৈতিক দলকে বরঞ্চ ধন্যবাদ জানানো। উল্টো এখনো পর্যন্ত ভারতের মিডিয়া থেকে শুরু করে একটা পরিকল্পিত বাংলাদেশ বিরোধী তৎপরতা অব্যাহত আছে। সরকারের কানে যদি পানি যেয়ে থাকে, এই তৎপরতা করতে যেয়ে বাংলাদেশ না কিন্তু ভারতে কিন্তু আজকে নানা দিক থেকে আজ কিন্তু বিপদাপন্ন হচ্ছে। আমি প্রায় বলেছি, আপনি মুকসিমুল হাকিম যদি আপনার যদি নিরাপত্তা, যদি আপনি আমার নিকটতম প্রতিবেশী হন, আপনার নিরাপত্তা নিশ্চিত না হলে আমার সাইফুল হকের নিরাপত্তা নিশ্চিত হবে না। আপনার ঘরে যদি আগুন লাগে, আমার ঘরটা কিন্তু নিরাপদ থাকবে না। এটা সাধারণ কাণ্ডজ্ঞানের বিষয়। এবং এই বৈশ্বিক এই যুগে যেটাকে বলে আমরা পরস্পরের উপরে বহুভাবে আমরা কিন্তু নির্ভরশীল, ইকোনমিক, কালচারাল থেকে শুরু করে নানা দিক থেকে আমাদের একটা নির্ভরশীলতা কাজ করে। আর দেশগুলোর একটা কম্পারেটিভ অ্যাডভান্টেজ বলে ইকোনমিতে একটা বক্তব্য আছে, যে দেশের অনেকগুলো, ভারতের যেমন বেশ কিছু কম্পারেটিভ অ্যাডভান্টেজ আছে পণ্যের ক্ষেত্রে, শিল্পের ক্ষেত্রে, আমাদের বেশ কিছু কম্পারেটিভ অ্যাডভান্টেজ আছে। তো সুতরাং এই জায়গাটা কিন্তু পারস্পরিক যদি বোঝাপড়া থাকে, তাহলে কিন্তু মানে বলতে পারেন ব্যবসা বাণিজ্য লেনদেনের মধ্যে থাকে। কিন্তু ভারত যেভাবে বাংলাদেশকে প্রায় চেপে ধরে, তারা যেভাবে বাংলাদেশকে বশে রাখতে চায় রাজনৈতিক, সামরিক, অর্থনৈতিক স্বার্থে, যেটা গত 16 বছর ধরে যেটা হয়ে আসছে, এটার পরিবর্তন দরকার। এবারকার ভারতের পররাষ্ট্র সচিব এসে তিনি যদি এটা যদি বুঝতে পারেন, এবং ভারতের মনস্তাত্ত্বিক সমস্যা যেটা ইতিমধ্যে আমি আজকেও বলেছি একটা অনুষ্ঠানে, 5ই আগস্টের পরে এবার গণজাগরণের মধ্য দিয়ে জাতিরাষ্ট্র হিসেবে আমাদের যে এক ধরনের রেজারেকশন, আমাদের যে এক ধরনের পুনরুত্থান যেটা হয়েছে, মর্যাদা, স্বকীয়তা, সার্বভৌমত্বের বোধ নিয়ে মনস্তাত্ত্বিকভাবে ভারতকে এটা বিবেচনার মধ্যে নেওয়া দরকার। আগের মতন করে আওয়ামী লীগের চোখ দিয়ে, পতিত ফ্যাসিবাদীদের চোখ দিয়ে বাংলাদেশকে দেখবার কোনো সুযোগ নেই। আমরা ভারতের সাথে সমতা, ন্যায্যতার ভিত্তিতে, সমস্বার্থের ভিত্তিতে আমরা যাবতীয় অমীমাংসিত সমস্যাগুলোর সমাধান করতে চাই। আমি সেদিক থেকে এই সরকারের, তাদের তো বিরাট ম্যান্ডেট। আজিজ ভাই আমাকে যে প্রশ্নটা করেছেন, ওই প্রশ্নটা সাইফুল ভাই আপনার কাছে যে প্রশ্নটি করেছিলাম, সেই প্রশ্নের, যেটি আমার প্রশ্ন না, আজিজ ভাইয়ের প্রশ্ন, সেটি হচ্ছে যে আমরাও জাতীয় জানতে চাই যে আসলে আপনি তো রাজনীতিবিদ, আপনাদের একটি সমর্থন নিয়ে এই সরকার গঠিত হয়েছে, তাহলে এই সরকার চালাচ্ছে কারা? না, সরকার তো প্রফেসর ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকার, অফিসিয়ালি তো তারা দেশ চালাচ্ছেন, সরকার চালাচ্ছেন, এটা নিয়ে প্রশ্ন নেই। কিন্তু একই সাথে মনে হয় মানুষের মানে ধারণা যেটা আর কি, মানুষের কি বলবেন, মানুষের ইমপ্রেশন যেটা, মনে হচ্ছে যে আমলারাও একটা সরকার চালাচ্ছে, যে আমলাদের
15.5 আনার সাথে 16 বছরের ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনের কোনো সম্পর্ক ছিল না। এরা ব্যক্তিগত, গোষ্ঠীগত, এদের পদ পদবি, প্রমোশন, এদের ব্যক্তিগত ক্ষোভ বিক্ষোভ, এদের শোধ প্রতিশোধের যে তৎপরতা, এগুলো নিয়ে প্রধান ধারার আমলারা হচ্ছে ব্যস্ত আর কি। এতে অন্তর্বর্তী সরকার অভ্যুত্থানের সাফল্য, এটা নিয়ে এদের কোনো হেডেক নাই। আর আমাদের ছাত্র তরুণরা যারা অভ্যুত্থানের সামনে সারিতে ছিলেন, তারাও বহু এজেন্ডা, তারাও নানাভাবে তারাও কিন্তু পুশ করবার একটা চেষ্টা, তৎপরতা, এটা আমরা লক্ষ্য করেছি। এখন এগুলো অস্বাভাবিক না, সরকারের মধ্যে এগুলো থাকবে। আর আবার ধরুন, এই সরকারের এত বড় জনসমর্থন পাওয়া তো বাংলাদেশের ইতিহাসে খুব কম সরকার ক্ষমতা এসছে। আমরা A to Z সকল রাজনৈতিক দল, মানে পরাজিত ফ্যাসিস্টরা ছাড়া বা তাদের সহযোগীরা ছাড়া সবাই তো সরকারের পেছনে, সমগ্র জনগণ, ছাত্র তরুণ, শ্রমজীবী মানুষ সবাই কিন্তু সরকারের পেছনে। কিন্তু সরকার কিন্তু এই সমর্থনটা কিন্তু কার্যকরীভাবে তারা কিন্তু নিতে পারছে না। প্রথম দিকে তাদের এক ধরনের বিচ্ছিন্নতা, নিজেদের এক ধরনের কিছুটা আত্মদম্ভ কাজ করছিল বলে আমার ধারণা। না হলে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে যে অর্গানিক যে এনগেজমেন্টটা দরকার ছিল, নিয়মিত যোগাযোগ, বোঝাপড়া, সম্পর্ক, এবং দেখছি বরঞ্চ এক ধরনের এলিনেশন কিন্তু তৈরি হয়েছিল। এখনো কিন্তু সেই জায়গাটা এখনো কিন্তু অব্যাহত আছে। আমরা এখন প্রফেসর ইউনূস উদ্দিন আমাদের সবাইকে ডাকলেন, সেটা আমরা বললাম যে আমরা কিন্তু এর পরেও কিন্তু বলেছি আমাদের মধ্যে নানা প্রশ্নে হয়তো বিরোধ আছে, দ্বিমত আছে অ্যামং দ্য পলিটিক্যাল পার্টিস, কিন্তু দেশের প্রশ্নে, স্বাধীনতা, সার্বভৌমত্বের, নিরাপত্তার প্রশ্নে দলগুলো আমরা কিন্তু ঐক্যবদ্ধ। আমরা কিন্তু এই প্রশ্নে সরকারকে নিঃশর্তভাবে আমরা কিন্তু সমর্থন দিয়ে আসছি। কিন্তু সরকারের মধ্যে সমন্বয়হীনতা, সরকারের মধ্যে অনেকগুলো সরকার কাজ করছে কিনা, এক একজন এক এক কথা বলছেন। আমার টিচার তিনি কালকে যেটা তিনি বললেন যে আগামী বছর বাংলাদেশের মানুষ একটা নতুন নির্বাচিত সরকারকে দেখতে পাবে, এটাকে আমি তোমার স্বাগত জানিয়েছি। এর আগে ডক্টর আসিফ নজরুল একই কথা বলেছিলেন। আমাদের সেনাবাহিনীর প্রধান বলেছিলেন আরো 3 মাস আগে যে 18 মাস মধ্যে একটা নির্বাচন হতে পারে। তো এগুলো আমি খুব ইতিবাচকভাবে দেখেছি। সরকারের একটা মনোভাব কিন্তু এগুলোর মধ্য দিয়ে একটু কিন্তু রিফ্লেক্ট হয়। কিন্তু ফাইনালি তো অন্তর্বর্তী সরকারকে, প্রফেসর ইউনূসকে তো বলতে হবে ওনারা যে যাত্রাটা শুরু করেছেন কোথায় এটা শেষ করবেন। ওনারা যদি আগামী বছরে, আমি আজকে বলেছি প্রেস ক্লাবে, আগামী বছরের এই শীতের পরবর্তী শীতের মধ্যে ওনারা যদি অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য নির্বাচন করে তারা যদি বেরিয়ে যেতে পারেন একটা গণতান্ত্রিক অভিযাত্রার দিকে, তাহলে মানুষ সরকারকে ধন্যবাদ জানাবে। আমরা কি সংস্কারকেও বাদ দিচ্ছি? এটা তো 5ই আগস্টের পরে তো ঘুম থেকে জেগে আমরা এটা বলছি না, এটা আমরা বলছি গত 1.5-2 দশক ধরে বলছি। আর আমরা যুগপথে যারা শরিক, গণতন্ত্র মঞ্চ, বিএনপি সহ, আমরা গত 2 বছরের বেশি কাল ধরে বলেছি যে ব্যবস্থা একটা দলকে ফ্যাসিবাদী করে, একজন ব্যক্তিকে চূড়ান্ত কর্তৃত্ববাদী শাসকে পরিণত করে, এই ব্যবস্থার পরিবর্তন দরকার। তাহলে রাজনৈতিক ক্ষেত্রে, সাংবিধানিক ক্ষেত্রে, রাষ্ট্র প্রশাসন এর একটা গুণগত উত্তরণ দরকার। আচ্ছা, আপনাকে একটা ছোট্ট এই সম্পৃক্ত একটা বিষয়, আমরা রাজনীতিবিদদের বা রাজনৈতিক দলগুলোর ভাষ্য একই রকম পাচ্ছি যে বড় সংস্কার এরা করতে পারবে না। বড় সংস্কার করতে গেলে রাজনৈতিক দল, মানে কি বল, নির্বাচিত সরকার, জনপ্রতিনিধি তাদেরই করতে হবে। এবং অথচ জন আকাঙ্ক্ষা এরকম ছিল কিনা প্রশ্নটা এই কারণে যে আজকেও ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন রাষ্ট্রের পরিবর্তন করতে হলে মানুষের কণ্ঠস্বরকেও শক্তিশালী করতে হবে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, কারণ মানে এটাই কথা যে মানুষের আকাঙ্ক্ষা কিন্তু বিবেচনার মধ্যে নেওয়া দরকার। ধরুন এই যে আজিজবেক্টকে বললেন না, যে সমস্ত প্রশ্নে আমাদের ঐক্যমত আছে, নির্বাচনী ব্যবস্থা তো এটা তো একটা নির্বাচন তো একটা পুরোপুরি একটা বাণিজ্যে পরিণত হয়েছে, নির্বাচনী ব্যবসা, এই নির্বাচন একটা ব্যবসায় পর্যবেসিত হয়েছে। তাহলে এটাকে আপনি একটা গণতান্ত্রিকভাবে সংস্কার করা দরকার। একটা বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য অ্যাডমিনিস্ট্রেশন, ল এনফোর্সিং এজেন্সিজ, বিচার বিভাগ থেকে শুরু করে তাহলে অনেকগুলো পরিবর্তন আছে, যে পরিবর্তন সংস্কার না হলে একটা ভালো নির্বাচন পর্যন্ত করা সম্ভব না। এর বাইরেও মানে ইকোনমিক সেক্টরে, সোশ্যাল সেক্টরে, দেয়ার আর আদার সেক্টরস, যেসব ব্যাপারে বড় দাগের অনেকগুলো প্রশ্নে আমাদের একমত আছে। সেটার জন্য আমাদের 2 বছর পরে অপেক্ষা করার দরকার নেই, 1 বছর পরে দরকার নেই। যেসব ব্যাপারে বোঝাপড়া আছে, সমঝোতা আছে, কোথাও আইন প্রণয়ন করে, কোথাও আইনের সংশোধন করে, কোথাও নির্বাহী আদেশ দিয়ে পলিটিক্যাল পার্টিগুলোর সম্মতি নিয়ে আমি মনে করি উদ্যোগগুলো নেওয়া যেতে পারে। আর আসবে ওটা তো আসবে, ঠিকই বলেছেন। আপনি এমন সংস্কার করবেন না যেগুলো পরবর্তী
পার্লামেন্টে বা ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভরা যেগুলো এন্ডোর্স করবে না, তার মানে আমরা তো পরিবর্তন করতে চাই, একটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট হবে, একটা সাস্টেনেবল পরিবর্তন হবে। সুতরাং পলিটিক্যাল পার্টিগুলোর সাথে সরকারের যদি প্রপার এনগেজমেন্ট থাকে তাহলে কিন্তু সমস্যা নাই। নির্বাচন কবে, যখন এই প্রশ্ন করে আমি প্রায় বলি নির্বাচন কবে এটা নির্ভর করে কি কি কাজগুলো আগে আপনি সম্পন্ন করতে চান। যদি বোঝাপড়া থাকে 3 মাস যদি আপনি বেশি সময় নেন কি 4 মাস বেশি সময় নেন, এটা নিয়ে কেউ কিন্তু প্রশ্ন করবে না। কিন্তু যদি বোঝা যায় আপনি অপ্রয়োজনীয়ভাবে ক্ষমতাকে আপনি দীর্ঘায়িত করতে চান, ক্ষমতাকে আপনি প্রলম্বিত করতে চান, আপনার মধ্যে প্রত্যক্ষ পরোক্ষভাবে ক্ষমতার মোহ যদি দেখা যায়, তাহলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের বৈরিতার জায়গাটা তৈরি হবে। এরকম পরিস্থিতি আমরা কেউ দেখতে চাই না। আমি বিশ্বাস করি তাদের ক্ষমতার কোনো মোহ নাই, এটা আমি দেখতে চাই, আমি বিশ্বাস করতে চাই তারা সবাইকে আস্থার মধ্যে নিয়ে গণতান্ত্রিক অভিযাত্রার দিকে তারা হাঁটবেন প্রয়োজনীয় কাজগুলো সম্পন্ন করে। ওকে, অনেক ধন্যবাদ। আমরা একেবারে শেষ দিকে আছি। আজিজ ভাই, আপনার কাছে এই সংক্রান্তই একটু জিজ্ঞেস করি যে আজকে স্থানীয় সরকার বিভিন্ন জায়গায় জনপ্রতিনিধি যারা ছিলেন তাদের সাথে নির্বাচন সংস্কার কমিশন তারা একটি বৈঠক করেছে, ধারাবাহিকভাবে বিভিন্ন অংশীজনদের সঙ্গে করছেন, এবং সেখানে তারা বলেছেন যে আগে 5 বছর পর পর আগে স্থানীয় সরকার নির্বাচন, তারপরেও জাতীয় নির্বাচন, এরকম একটি প্রস্তাব দিয়েছে। তাদের এই প্রস্তাবটি কেন, কি কারণে মনে হচ্ছে, বা এটা ঠিক আপনার দৃষ্টিভঙ্গি থেকে কেমন? আর সেকেন্ড হচ্ছে যে নির্বাচন এবং সংস্কারের ইস্যুতে, সংবিধান থেকে শুরু করে বিভিন্ন ইস্যুতে, এগুলো নিয়ে কি আবার জাতি বিভক্ত হবে কিনা, যেহেতু 31 তারিখে তো রিপোর্টগুলো দিয়ে না, দেখেন আমি খুব সংক্ষেপে বলি। জি, একেবারে সংক্ষেপে। দেখেন, সম্ভাবনা আছে বিভক্ত হওয়ার। সংস্কার সব পয়েন্টে সবাই একমত নাই, সংস্কার চায় বটে, তবে এক্ষেত্রে একমত আছে একটা নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য যতটুকু সংস্কার দরকার ততটুকু করে নির্বাচনে চলে যাওয়া উচিত। বাকিটা রাজনৈতিক দল করবে। ওনারা তো সংস্কার কমিশন করে দিছে, আরও দরকার আছে। আধুনিক চতুর্থ শিল্প বিপ্লবে শিক্ষার সংস্কার ছাড়া এই দেশই তো 15 বছর পরে টিকবে না। প্রবাসে তো 1.5 কোটি লোক দিতে পারবেন না। এটা তো অটোমেশনের যুক্ত, এটা তো সংস্কারের মধ্যে নাই। আর তারপরে আপনার গণতন্ত্র গণমাধ্যম সংস্কার কমিশন, এটা তো মাফিয়া চক্রের হাতে গণমাধ্যম চলে গেছে। মাফিয়াদেরকে যদি আপনি না ধরতে পারেন, এই সংস্কার কমিশন কোনো ফল দিবে না, কোনো রেজাল্ট আসবে না। এই জন্যই পলিটিক্যাল গভর্নমেন্ট রাখবে। আর শেষ কথা আমি একটাই বলবো, গত 15 তারিখে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপ একটা রিপোর্ট দিয়েছিল। সেখানে আমি ডিটেল এক কথায় বলি যে যদি অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের সাথে রাজনৈতিক দলের ভিতরে মানে দূরত্ব তৈরি হয় এবং রাষ্ট্রের চ্যালেঞ্জগুলো যেগুলো আইডেন্টিফাই করছে, চ্যালেঞ্জগুলো যদি এই অন্তর্বর্তীকালীন সরকার মোকাবেলা করতে না পারে, তাহলে রাজনৈতিক শূন্যতা তৈরি হবে, এবং শূন্যতা কারা পূরণ করবে সেটাও বলেছে। সেটা আর আমি অনিয়ারে বলতে চাই না। সুতরাং অবিলম্বে নির্বাচনী ব্যবস্থা সংস্কার করে, এই পথশিশুদের কমান্ড নেওয়ার নির্বাচনী ব্যবস্থা সংস্কার দরকার নাই। ওনারা যে কয়েকজন আছে যথেষ্ট সংস্কার করতে। পথশিশু এর কাছে জিজ্ঞাসা করতেছে, এর কাছে মিটিং করতেছে, এটার দরকার কি? ওনারা কি কম বোঝেন? তোফাল সাহেব কম বোঝেন? সুজনের সম্পাদক উনি কম বোঝেন? ওনারা তো অনেকগুলো লোক আছে, ওনাদের বোঝাটা এস্টাবলিশ করতে গেলেও তো অনেক অংশীজনের সাথে অংশীজন তো হলো পলিটিক্যাল পার্টি। ওনারা মানলে হবে, নাইলে হবে না, ওটা ট্রাশ পেপার হিসেবে ফেলে দিবে। ওনাদের সাথে কথা বলুক। এদিকে পলিটিক্যাল পার্টি নিয়ে একটা বলি যে বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি 31 দফা রাষ্ট্র সংস্কারের প্রস্তাব দিয়েছে। এখন বিএনপি তো বলছে এটি তারা সরকারে আসলে করবেন, কিন্তু এর ভিতরে কিছু তো রয়েছে মেজর। তাহলে যে সংস্কারগুলো নির্বাচনের আগেই হওয়া দরকার, সেগুলোর ক্ষেত্রে কি বিএনপি ছাড় দেবে? না, দেখেন বিএনপি, এটাই আমি বলছি যে ধরেন একটা পয়েন্ট বলি, যেমন বিএনপি সরকারে বড় দল, সরকারে যাবে, এটা তাদের মনোজগতে ঢুকে গেছে। তারা এই বর্তমান সিস্টেমে ওয়েস্টমিনিস্টার হিসেবে নির্বাচন চায়। আর জামাত ইসলাম ইসলামিক দলগুলোকে এক করে যদি ক্ষমতায় যাওয়া যায়, ওনারা আনুপাতিক হারে না, এটা বাম দলও অনেকে চায়, ইসলামিক দল শুধু না, অনেকেই চায়, এখন চায় না শুধু বিএনপি ছাড়া। কারণ যদি আনুপাতিক নির্বাচন চায়, তাহলে কিন্তু ফ্যাসিবাদী অংশ কিন্তু সরকারে চলে আসবে, একটা অংশ। তারা উপরের নেতাদের তারাই দিয়েছেন, সমর্থক আছে না ভোটে। এই জন্যই বলছি যে এইটা নিয়ে যে বিতর্ক, এটা যদি ধরেন 2 জায়গা স্টিক করে, কি সমাধান করবেন আপনি? সুতরাং তাদের প্রতিনিধি তো এই কমিশনে থাকা উচিত ছিল।
সংবিধানে থাকা সংস্কার কমিশনে, নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশনে রাজনৈতিক দলের প্রতিনিধি থাকলে তারা ওন করত। এখন তো ডিবেট হতে পারে, ওই ডিবেট আনএন্ডিং হতে পারে। এখন প্রধান উপদেষ্টা একদিন বলতে শুনলাম, যতটুকু একমত হয় ততটুকু নিয়ে নির্বাচনে যাব। ওনারা যদি সংস্কার না চায় তাহলে না করেই যাব। রাজনৈতিক দল না চাইলে উনি কেন বিতর্কিত হইতে চাবেন? রাজনৈতিক দলগুলো যদি একমত না হয় উনি এই পোস্টে থেকে বিতর্কিত হইতে কেন চাবেন? ওনার জায়গা থেকে উনি তো এই জায়গায় তো সন্দেহ দাঁড়ায় যে উনি এইসব প্যাচ লাগায় দিয়ে সরকারের আয়ু বাড়াতে থাকবে। আচ্ছা, এটি তো এই মানুষ তো জনমানুষ এটা ধারণা করে। এখন সাইফুল ভাই বলতে পারবে না, আমি বলতে পারবো, কারণ এত ফেসলা গানের তো দরকার নাই, এত কমিশনের তো দরকার নাই। অন্তর্বর্তী সরকার এত দায়িত্ব পালন করার দরকার কি? দেন না, রাজনীতিবিদদের হাতে ইলেকশন দিয়ে ছেড়ে দেন না। স্টুডেন্টরাই তো বলছে, যারা আন্দোলন করছে তারাই তো বলছে যে এই সরকার জন অভ্যুত্থানের সরকার, গণ আকাঙ্ক্ষা অনেক সংস্কার দাবি। আচ্ছা, তাদের প্রথমে 11 দফা সংস্কার ছিল না? তাদের তো এক দফা সরকার পতন পরে দিছিল 3 দফা না সংস্কার ছিল না, পরে 1 দফা দিল সরকার বিদায়, ফেসিবাদ বিলোপ। সংস্কার কমিশন সংস্কার তো তাদের দাবি ছিল না। এখন দাবিটা আসছে, আকাঙ্ক্ষার দাবি তো এক না, না আকাঙ্ক্ষা ভিন্ন। আকাঙ্ক্ষা ওনারা এখন এটা আমরা শেষ করবো আজকে, আপনি আমার কথা হচ্ছে যে সংস্কার এই আন্দোলনের সময় দাবি ছিল না, ছিল হলো কোঠার থেকে চলে আসছে সরকার তাড়ানো। এখানে কখনো সংস্কার কথা ওঠে নাই, বরঞ্চ অন্তর্বর্তীকালীন সরকার থেকে এটা ছাড়া হয়েছে মার্কেটে, তখন অনেকে ধরে নিছে। আর রাজনৈতিক দলগুলো পড়ছে ফাটাবাসের চিপায়, কারণ এই সরকার খেদাও দিতে পারে না, দিলে আবার ওই যে ক্রাইসিস গ্রুপের মতো চলে আইব, আবার ফের রাখতেও পারতেছে না, ইলেকশন চায়। ওটা বলে না, স্পষ্ট করে বলে না, আমরা তো বুঝি, স্পষ্ট বুঝি। অনেক অনেক ধন্যবাদ সিনিয়র সাংবাদিক এম এ আজিজ এবং বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি কষ্ট করে এতক্ষণ ধরে আমাদের অনুষ্ঠান দেখার জন্য, শোনার জন্য। আমরা শুধু প্রত্যাশা করব নির্বাচন হবে, সংস্কার হবে, সব কিছু হবে, কিন্তু মানুষের একেবারে মানুষের সাথে সম্পৃক্ত যে বিষয়গুলো, সেই বিষয়গুলোর সমস্যা হবে। বিশেষ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিরও জনজীবনে শান্তি ফিরে আসবে, সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ সন্ধ্যা।